উৎসব মানেই খুশি না, সব উৎসবের পেছনে লুকিয়ে থাকে কিছু না বলা কথা, কিছু চাপা কান্না, কিছু অদৃশ্য আতঙ্ক। এই গল্পটি একটি পারিবারিক পুনর্মিলনের, কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হয় এই মিলন উৎসব নয়, এক এক করে ফাঁস হতে থাকা পুরনো পাপ, অপরাধ আর অনুশোচনার মঞ্চ। চরকির ব্যতিক্রমী ওয়েব ফিল্ম উৎসব আমাদের নিয়ে যায় এমন একটি বাড়িতে, যেখানে ঘর জুড়ে হাসির ছলে লুকিয়ে আছে সম্পর্কের জটিলতা, আর ছায়ার আড়ালে দাঁড়িয়ে আছে কিছু অদ্ভুত অতিথি, যারা আসলে মানুষ নয়, স্মৃতি নয়, বরং এক একটা অস্পষ্ট আত্মা। আজকের এক্সপ্লেইনে বিশ্লেষণ করব কিভাবে এই সিনেমা বাস্তবের সাথে অলৌকিকতাকে এমনভাবে মিলিয়ে দেয় যে উৎসবের আনন্দ হয়ে ওঠে রহস্যের গন্ধে মোড়া, ভয়াবহ এক সত্যের মুখোমুখি। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। গল্প শুরু হয় ডাক্তার ইজাজের বাসাতে গভীর রাতে জাহাঙ্গীর নামে একজনের প্রবেশের মাধ্যমে। বিভিন্ন কর্মকাণ্ডের জন্য লোকজন জাহাঙ্গীরকে খাসটা জাহাঙ্গীর হিসেবেই ডাকে। ডাক্তার ইজাজ এবং জাহাঙ্গীর প্রতিবেশী। এরপর জাহাঙ্গীর ডাক্তার ইজাজের বাসায় আসলে ইজাজের মেয়েও বলে ওঠে, খাসটা জাহাঙ্গীর আসছে কাকলে। এতটাই সবার কাছে অপ্রিয় জাহাঙ্গীর। জাহাঙ্গীর এত রাতে আসায় ডাক্তার ইজাজ জিজ্ঞেস করে, এই চাঁদ রাতে হঠাৎ আমার বাসায় আসলেন কেন? চাঁদ রাত বলতে ঈদের আগের রাত আর কি। জাহাঙ্গীর জানায়, আপনি তো এই এলাকায় সব থেকে ভালো ডাক্তার, তাই একটা কাজে আসলাম। ডাক্তার ইজাজ আবার জিজ্ঞেস করে, কি কাজ? জাহাঙ্গীর জানায়, ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হঠাৎ স্বপ্নে সব উল্টাপাল্টা দেখছি। আবার ভূতও আসছে আমার কাছে, তারা আমাকে নিয়ে যাচ্ছে অতীত থেকে ভবিষ্যতে। এসব শুনে ডাক্তার পুরো ব্যাপারটা খুলে বলতে বলে। গল্প তখন 1 বছর পেছনে নিয়ে যাওয়া হয়। জাহাঙ্গীর তার বড় ভাই মোবারকের বাসায় আসে। বড় ভাই কানাডায় শিফট হবে, তাই জাহাঙ্গীর চায় এই বাড়িটা যেন বিক্রি করা হয়, কারণ তার টাকা লাগবে। বড় ভাই মোবারক বাড়ির স্মৃতি সম্পর্কে অনেক বোঝালেও বুঝতে চায় না জাহাঙ্গীর। মোবারক ধৈর্য ধরতে বলে। দিনটা ছিল চাঁদ রাত। প্রতিটা রাতেই মোবারক বাসায় এক অনুষ্ঠানের আয়োজন করে। এবারও সেটার ব্যতিক্রম হয় না, কিন্তু সে আয়োজন পছন্দ হয় না জাহাঙ্গীরের। এর মধ্যে জাহাঙ্গীরের ভাই মোবারক গান গাইতে গাইতে স্ট্রোক করে সেখানে মারা যায়। গল্প তখন আবার 1 বছর পর নিয়ে আসা হয়, অর্থাৎ বর্তমানে নিয়ে আসা হয়। এলাকার এক ইয়াতিমখানায় হুজুর জাহাঙ্গীরের কাছে মাদ্রাসার একটা প্রোগ্রামের জন্য কিছু টাকা চাইতে আসে, কিন্তু জাহাঙ্গীর তো টাকা দেয় না, বরং মাদ্রাসার হুজুরকে অপমান করে বের করে দেয়। এরপর জাহাঙ্গীর চুল কাটতে আসছে একজন জানায়, আপনার নামে তো অনেক কমপ্লেন, আপনি এলাকায় পুলিশ ডেকে এনেছিলেন কেন? জাহাঙ্গীর জানায়, বাচ্চাদের গান বাজনা করতে নিষেধ করেছিলাম, কিন্তু তারপরেও তারা শুনছিল না, এজন্যই পুলিশ ডেকে এনেছিলাম। এলাকার লোকজন সেখানে আরো জানায়, আপনার জন্য রোজার মধ্যে 6 মাস কারেন্টও ছিল না। নিজের লাইন লাগাতে গিয়ে জাহাঙ্গীর পুরো এলাকার কারেন্ট অফ করে ফেলেছিল। লোকজন আরো বলে, আপনি এলাকার মুয়াজ্জিনের নিমের কাছে ডাল কেটেছেন। জাহাঙ্গীর জানায়, আমি কাটিনি, ঝড়ে ভেঙে গিয়েছে, কিন্তু আসলে জাহাঙ্গীরই কেটেছে। লোকজন সেখানে আরো অনেক অভিযোগ আনে, কিন্তু জাহাঙ্গীর জানায়, এসব এখন আর শোনার সময় নেই, এই বলেই চলে যায়। রাতে হোটেলের হিসাব নিকাশ নিয়ে বসে জাহাঙ্গীর। ঈদের মধ্যে সে কর্মচারীদের মাত্র 1 দিনের ছুটি দেয়। কর্মচারীরা জানায়, মোবারক স্যার 7 দিন ছুটি দিত, কিন্তু আপনি সেখানে দিচ্ছেন 1 দিন। 1 দিন দিয়ে কি হবে? জাহাঙ্গীর বলে, মোবারক ভাই কি এখনো বেঁচে আছে? তাই যা বলি তাই শোনেন, না পুষলে চলে যাবেন। দোকান থেকে আসার পথে একজন জাহাঙ্গীরকে তার ভাইয়ের কবর জিয়ারত করতে বলে। জাহাঙ্গীর জানায়, প্রতিদিন করতে হবে নাকি? রাতে বাসায় এসে খেয়ে শুয়ে পড়লে জাহাঙ্গীরের সাথে অদ্ভুত কিছু ঘটে। সে তার মৃত ভাইকে বাসায় রাখে। একসময় মৃত ভাই জাহাঙ্গীরের সামনে এসে জানায়, আজ রাতে 3 জন আসবে তোর কাছে। সে 3 জন হচ্ছে ভূত, অতীত এবং ভবিষ্যৎ। তাদের সাথে যেন আবার খাসটামি করিস না। জাহাঙ্গীর ভয়ে চিৎকার করে ওঠে। তখন ঘুম থেকেও জেগে ওঠে জাহাঙ্গীর। এতক্ষণ সে সবকিছু স্বপ্নেই দেখেছিল, তাই উঠে টিভি দেখতে শুরু করে। টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়লে ওয়াশরুম থেকে আওয়াজ পায়, তাই ওয়াশরুমের দিকে সে যায়। গিয়ে দেখে ওয়াশরুমে কেউ একজন। সেটা আর অন্য কেউ নয়, সেটা হচ্ছে অভিনেতা চঞ্চল চৌধুরী। জাহাঙ্গীর তাকে চিনতে পারে, তাই বলে, আপনি একজন অভিনেতা হয়ে এত রাতে এখানে কেন? চঞ্চল চৌধুরী জানায়, আমি আসার সময় এক ফ্যানের সাথে সেলফি তুলতে গিয়ে দেরি করে ফেলি, তাই রাতটা থাকার জন্য এখানে এসেছি। সে আরো জানায়, আমি আসলে চঞ্চল চৌধুরী নই, আমি হচ্ছি ভূত। চঞ্চল চৌধুরীর রূপ ধরে তোমার কাছে হাজির হয়েছে। এটা শুনে জাহাঙ্গীর বলে, ধুর, এত রাতে ভূত আমার কাছে আসবে কেন? তাই মশকরা করেন? এই কথা শুনে চঞ্চল চৌধুরী বলে, আমি আসলেই ভূত, কিন্তু তুমি যে আমাকে এত কম ভয় পাবে তা জানতাম না, জানলে ভয়ঙ্কর রূপ ধরে আসতাম। জাহাঙ্গীর তখন জানায়, আমি আসলে স্বপ্ন দেখেছি সবকিছু।
যেমনটা কিছুক্ষণ আগে মোবারক ভাইকে দেখেছিলাম। চঞ্চল চৌধুরী ওরফে ভূত তখন জাহাঙ্গীরকে নিজের গালে চড় মারতে বলে, যাতে সে বুঝতে পারে সে আসলে স্বপ্ন দেখছে না। জাহাঙ্গীর আলতো করে চড় মারে, সেটা দেখে ভূত তখন নিজেই চড় মারতে চাইলে জাহাঙ্গীর তাকে আটকায়। চঞ্চল চৌধুরী নিজেকে ভূত প্রমাণ করতে এবার আয়নার সামনে দাঁড়াতে চায়, কিন্তু সেটাতেও না করে জাহাঙ্গীর। ভূত তাই লাইট পর্দা উড়িয়ে নিজেকে ভূত প্রমাণিত করতে সেটাতেও না করে জাহাঙ্গীর। লাইট পর্দা উড়িয়ে দিতে নিজেকে ভূত প্রমাণিত করতে চাইলেও জাহাঙ্গীর বিশ্বাস করে না। তাই ভূত বলে ওঠে, তুমি এত খাসটা কেন জাহাঙ্গীর? ভূতকেও ঠিক মতো সম্মান দিচ্ছ না, ভূতের তো প্রেস্টিজ আছে। এইসব বলে ভূত এবার রঙিন দুনিয়ায় নিয়ে যেতে চায় জাহাঙ্গীরকে। তাই জাহাঙ্গীরের নষ্ট টিভির সামনে বসে ভূত অতীতে ফিরিয়ে নিয়ে যেতে চাইলে সেটা নিয়েও মজা করে জাহাঙ্গীর, কারণ তার টিভি তো নষ্ট, সেটা দিয়ে কিনা আবার অতীতে নিয়ে যাবে। কথা অনুযায়ী তখন সেই নষ্ট টিভিতে ভূত জাহাঙ্গীরের অতীত দেখানো শুরু করে। জাহাঙ্গীর ছোট থেকেই অনেক দুষ্টু প্রকৃতির ছিল, কিন্তু ছোটবেলায় তাদের বাবা মা মারা যায়। 2 ভাই এবং 1 বোন গিয়ে উঠে মামার বাড়িতে। এর মধ্যেই তাদের বোনের আবার বিয়ে হয়। জাহাঙ্গীর এবং বড় ভাই মোবারক খুব সিনেমা দেখতে বলে দুজন মিলে ঠিক করে ডিভিডি ক্যাসেটের দোকানে যাবে। দোকানে গেলে সেটি ভালোই চলবে। ব্যবসা ভালো চললে বড় ভাই মোবারক আরো বড় ব্যবসার জন্য ঢাকা চলে যায়। তখন জাহাঙ্গীর একা সামলায় ডিভিডি ক্যাসেটের দোকান। এর মধ্যে বোনকে ডিভোর্স দিলে বোনও এক ছেলে নিয়ে শ্বশুর বাড়ি থেকে চলে আসে জাহাঙ্গীরের কাছে। এসে অনেক কষ্টে দিন কাটে তার বোনের। এই পর্যায়ে জাহাঙ্গীর টিভিতে বোনকে রেখে ভূতকে বলে আরো কিছুক্ষণ সে তার বোনকে দেখতে চায়, কারণ তার কিছুদিন পরে তার বোন মারা যায়। বেশি ইমোশনাল দেখানোর পর চঞ্চল চৌধুরী অর্থাৎ ভূত তাকে বলে, অনেক ইমোশনাল ব্যাপার হলো, এবার রঙিন কিছু দেখানো যাক। একদিন জাহাঙ্গীর তার ডিভিডির দোকানে বসলে এক মেয়ে এসে জাহাঙ্গীরের কাছে অভিযোগ দেয়। অভিযোগটি হচ্ছে মেয়েটিকে সে ভুল ডিভিডি ক্যাসেট দিয়েছে। মেয়েটির নাম জেসমিন। সে চেয়েছিল শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মুভির ডিভিডি ক্যাসেটটি, কিন্তু জাহাঙ্গীর দিয়ে ফেলেছে বেসিক ইনস্ট্যান্ট মুভি, যে মুভিতে নায়িকার কিনা কিরকম একটা পোজ দিয়ে বসে থাকেন। যারা বেসিক ইনস্ট্যান্ট মুভি অলরেডি দেখেছেন তাদের তো আর বলতে হবে না কোন পোজের কথা বলা হয়েছে। যাই হোক, জেসমিন এই ব্যাপার নিয়ে অনেক কটু কথা শোনে জাহাঙ্গীরকে। এরপর থেকে জাহাঙ্গীর নিজ থেকে গিয়ে জেসমিনকে শাহরুখ খানের নতুন সিনেমার ডিভিডি ক্যাসেট দিয়ে আসে। সেখান থেকে দুজনের মধ্যে মেলবন্ধন শুরু হয়। একসাথে দুজন সিনেমা দেখে, শুরু হয় প্রেম। সেটা নিয়ে আবার ভূত টিটকিরি করে জাহাঙ্গীরকে। এর মধ্যে একদিন জাহাঙ্গীর জেসমিনকে না জানিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসে জেসমিনের বাবার কাছে, যেটা পছন্দ করে না জেসমিন, কারণ জেসমিন আগে পড়াশোনা শেষ করতে চায়। জাহাঙ্গীর জানায় বিয়ের পরও তো পড়াশোনা করতে পারবে। জেসমিন ঢাকায় পড়তে চায়, সেটাতেও না করে না জাহাঙ্গীর। শুধু বলে বিয়ের পর আমার মামরা ভাগ্নিটার সাথে রাখতে চাই, সেটাতে আবার না করে না জেসমিন। এরপর জাহাঙ্গীরের সাথে বিয়ে হয় জেসমিনের। জেসমিনকে না জানিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসায় বাসর রাতে জেসমিন জাহাঙ্গীরকে একসাথে থাকতে দেয় না, যেটা দেখে চঞ্চল চৌধুরী অর্থাৎ ভূত বলে, আপনারা কি একসাথে মেলামেশা করেননি? জাহাঙ্গীর পার্সোনাল প্রশ্ন করতে নিষেধ করে। এরপর ভূত আবার বলে, জেসমিনকে না জানিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়াটা কি ঠিক হয়েছে? জাহাঙ্গীর জানায়, জেসমিনের রূপ দেখে মাথায় কিছুই আসছিল না, তাই সরাসরি বিয়ের প্রস্তাব বাবাকে দেই। জাহাঙ্গীর এই কথা বলতে থাকলে ভূত চলে যায়। জাহাঙ্গীর শুধু খোঁজে তাকে, কিন্তু পায় না। সাথে টিভিটিও ব্ল্যাঙ্ক হয়, তাই সে রুম থেকে বের হয়ে আসে জাহাঙ্গীর। এরপর আবার ঘুমালে একদিন তার ঘুমের ছবি ভিডিও করে কোনো এক হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাড়ে। যে জাহাঙ্গীরের ঘুমের ভিডিওটি করেছিল সে আবার জাহাঙ্গীরের ব্যবসার হিসাব নিকাশ দেখে। হিসাব নিকাশ দেখতে গেলে হাত থেকে সেসব পড়ে গিয়ে শব্দ হয়। সেই শব্দে জাহাঙ্গীরের ঘুম থেকে জেগে ওঠে। জাহাঙ্গীর জেগে উঠে দেখে তার বাড়িতে জয়া আহসান। জয়াকে দেখে জাহাঙ্গীর বলে, আমি তো আপনাকে চিনি, আমি আপনার ফ্যান, কিন্তু আপনি এখানে কেন? জয়া হাসান বলে, তুমি তো সেই নাক ডেকে ঘুমাও। জাহাঙ্গীর বলে, ধুর মিথ্যা কথা, আমি নাক ডাকি না। জয়া হাসান তখন হোয়াটসঅ্যাপে তাদের ভূতের গ্রুপে দেওয়া জাহাঙ্গীরের নাক ডাকার ভিডিও দেখায়, যেটাকে জানা যায় ভূত এবার জয়া হাসানের রূপ ধরে এসেছে। কিন্তু জয়া হাসান রূপে ভূতের জাহাঙ্গীরের বাড়ি পছন্দ হয় না, তাই জাহাঙ্গীরের বাড়ি থেকে অন্য জায়গায় নিয়ে আসে। সেটা হচ্ছে মধুবিদার সিনেমা হল। জাহাঙ্গীরের সিনেমা হলটা চিনতে পারে, কিন্তু সে বলে, আমি ভাবছি আফরান নিশত বা মোশাররফ করিম আসবে, কিন্তু আসলে তুমি। তখন ভূতরূপী জয়া হাসান জানায়, তোমার নাকি জয়া হাসান প্রিয়, তাই তার রূপ ধরে আসলাম। আসলে জয়া হাসান কোনো অভিনেত্রীই না, শুধু একামি করে, ডায়লগে দিতে পারে না। কি দেখে যে তোমার কাছে সে প্রিয় কে জানে। জাহাঙ্গীর তখন জয়া হাসানের অভিনীত বেশ কয়েকটি ভালো মুভি নাটকের কথা উল্লেখ করে। সেটা শুনে ভূত বলে, হয়েছে হয়েছে, আর বলতে হবে না।
এবার জয়া আহসান রুপি ভূত জাহাঙ্গীরের অতীত দেখানোর জন্য বেছে নেয় সিনেমার রূপালী পর্দা, যেখানে দেখানো হয় জাহাঙ্গীর এবং জেসমিনের সংসার জীবন। বিয়ের পর জেসমিন এবং ভাগনা আদরকে একসাথে নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে যায় জাহাঙ্গীর। সেখানে জেসমিনের সাথে জাহাঙ্গীরের কিছুটা কথা কাটাকাটি হয়, তাই তারা সিনেমা না দেখে চলে আসে। এরই মধ্যে ঈদের দিন কোরবানির গোশত জেসমিন গরিবদের দিয়ে দিলে সেটা নিয়ে কথা কাটাকাটি হয় জাহাঙ্গীরের সাথে। আদতে কোরবানির মাংস জাহাঙ্গীরের ভাগনায় গিয়েছে গরিবদের, যা জানতো না জাহাঙ্গীর। এখানে ভূত এই পর্যায়ে দেখালে সে জানতে পারে এর মধ্যে জেসমিন এক্সামের অ্যাডমিট কার্ড নিতে ঢাকা গেলে সেটাতেও সমস্যা করে জাহাঙ্গীর, আর জেসমিনকে অনেক কথা শোনায় কেন সে ভাগ্নেকে বাসায় একা রেখে ঢাকায় চলে গিয়েছে। সেটা নিয়ে অনেক গন্ডগোলও করে। জেসমিন জানায়, তুমি তো সবসময় বাইরেই থাকো, আমি তো ঘরে সবসময় আদরকে রেখে রাখি। সংসারে এমন গন্ডগোল চললে অনেকদিন পর জাহাঙ্গীরের ভাগনা আদরকে নিয়ে যায় তার বাবা। ভূত এসব দেখালে জাহাঙ্গীর বলে, এসব দেখে কি করব? ভূত তখন জাহাঙ্গীরের ভবিষ্যৎ দেখায়, যেখানে জাহাঙ্গীরকে মৃত অবস্থায় দেখা যায়। জাহাঙ্গীর তখন বলে ওঠে, সব তো জানেন দেখি, এবার তাহলে উঠি। জয়া আহসান রুপি ভূত বলে, পুরো হল ভাড়া নিয়েছে, তাই সবটাই দেখাই। এরপর আবার অতীতে নিয়ে যাওয়া হয়। জাহাঙ্গীর জেসমিনের পরীক্ষার অ্যাডমিট কার্ড লুকিয়ে ফেলে, যার কারণে এক্সামের দিন অ্যাডমিট কার্ড খুঁজে না পাওয়ায় এক্সাম দেওয়া হয় না জেসমিনের। একদিন সেই অ্যাডমিট কার্ড এক বাক্সে পায় জেসমিন, সেটা দেখে সব বই পড়াতে থাকে সে। জাহাঙ্গীর জানায়, তোমাকে আটকানোর জন্য এসব করেছি, আমার ভাগ্নাকে তার বাবা নিয়ে গিয়েছে। জেসমিন তখন বলে, এখন বুঝতে পারছি কেন তোমাকে সবাই সহ্য করতে পারে না। জাহাঙ্গীর জানায়, সামনের দিনগুলো ভালো দেখতে কিছু স্বপ্ন মাটিতে মিশিয়ে দিতে হয়। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমাকে সব সময় পাওয়ার জন্য এসব করেছি, তোমার সবকিছু এখানে। কিন্তু জেসমিন বলে, তোমার মতো মানুষের সাথে আসলেই সংসার করা যায় না। তাই সেদিনই একটা চিঠি দিয়ে জেসমিন চলে যায়। জাহাঙ্গীর জেসমিনের চিঠিটা দেখে খুঁজতে যায় জেসমিনকে, কিন্তু অল্পের জন্য সে জেসমিনের ট্রেন মিস করে। এই পর্যায়ে ভূত বলে, জেসমিনকে কি কোথাও আর খুঁজে পেয়েছিলে? জাহাঙ্গীর বলে যে নিজে থেকে নিরুদ্দেশ হয়, তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এই পর্যায়ে জয়া আহসান রুপি ভূতও চলে যায়। তখন জাহাঙ্গীর মন খারাপ করে বাইরে চলে এসে হাঁটতে থাকে। বাইরে হাঁটতে থাকলে জাহাঙ্গীরের সাথে এবার দেখা হয় অপি করিমের। এই অপি করিমও ভূত। এরপর অপি করিম জাহাঙ্গীরকে রাস্তা থেকে নিয়ে আসে ভবিষ্যতে, অর্থাৎ বর্তমান থেকে 6 ঘন্টা পর ঈদের দিন সকালে। যে জায়গায় নিয়ে আসে সেটা হচ্ছে জাহাঙ্গীরের হোটেলের কর্মচারীদের বাড়ি। কর্মচারীকে যে সে একদিন ছুটি দিয়েছে সেটা নিয়ে কর্মচারী পরিবার থেকে অনেক কথা বললে সেটা শুনে মন খারাপ করে জাহাঙ্গীর। কর্মচারী পরিবার কি বলে, আজকে রাত পার হলেই যেতে হবে। পরিবার মানা করলে কর্মচারী জানায়, জাহাঙ্গীর মানুষটা রেগে যাবে, তার তো ফ্যামিলি নেই, তাই এসব বুঝবে না। এরপর ভূত জাহাঙ্গীরকে নিয়ে আসে ভাগ্নে আদরের বাসায়। আদর এখন অনেক বড় হয়ে গেছে, তারও পরিবার আছে, বিদেশ থেকে দেশে একদম সেটেল হয়েছে। কিন্তু প্রতি ঈদে ভাগ্নে তার জাহাঙ্গীর মামাকে দাওয়াত দিলেও আসে না। আদরের জন্য যে কষ্ট পায় সেটা এবার বুঝতে পারে জাহাঙ্গীর, তাই ভূতকে সেখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে বলে। অপি করিম রূপী ভূত এবার জাহাঙ্গীরের চলন্ত গাড়িতে করে নিয়ে আসে জেসমিনের বাড়িতে। জেসমিন এখন অন্যের সাথে সুন্দর জীবনযাপন করছে, তাদের একটা ছেলেও আছে। জাহাঙ্গীর সেসব দেখে অবাক হয়, তাই ভূত আবার বর্তমানে ফিরিয়ে নিয়ে আসে জাহাঙ্গীরকে। এরপর অপি করিম রূপী ভূত জাহাঙ্গীরকে জানায়, অনেক তো হলো, এবার জীবনকে উপভোগ করো। তুমি জীবনকে উপভোগ করার সুযোগটা পেয়েছো, যা অন্য কেউ পায় না। এই বলে অপি করিম রূপী ভূতও চলে যায়। এদিকে ডাক্তার ইজাজকে সবকিছু বলা শেষ হয় জাহাঙ্গীরের। ডাক্তার জানায়, সবকিছু আসলে আপনি স্বপ্নেই দেখেছেন, আপনি নিজের কল্পনা স্মৃতিতে সবকিছু গেঁথে রেখেছিলেন, সেখান থেকে স্বপ্নে সব চলে আসে। এমনকি জেসমিন যে ঢাকা ফিরেছে সেটাও আপনি কোনোভাবে খোঁজ নিয়েছেন। এসব বলার পর ডাক্তার জানায়, এই ঈদে না হয় চঞ্চল জয়া হোসেন অপি করিমকে দেখেছেন, কুরবানিতে আবার আফরান নিশো মোশাররফ করিমকেও দেখতে পারবেন। তাই জীবনকে উপভোগ করুন, যারা আছে তাদের সাথে মিশে চলুন। দীর্ঘ রাত শেষ হয় জাহাঙ্গীরের। সকাল সকাল ঈদের নামাজ শেষে ভাতিজাকে নিয়ে বড় ভাই মুবারকের কবর জিয়ারত করতে যায়। তারপর ভাতিজাকে ঈদের সালামে দিয়ে তার স্কুটি নিয়ে চলে আসে জেসমিনদের বাসায়। হঠাৎ জাহাঙ্গীরের এমন আগমন দেখে অবাক হয় জেসমিন। এরপর জিজ্ঞেস করে, আপনি এখনো কোনো বিয়ে করেননি? জাহাঙ্গীর জানায়, কোনো মেয়েকে তোমার মতো পাইনি, তাই আর বিয়ে করা হয়নি। জেসমিন এবার জিজ্ঞেস করে, এখানে কেন এসেছেন তাহলে? জাহাঙ্গীর জানায়, ঈদ মোবারক জানাতে। সে আরো জানায়, তোমার ফ্যামিলিটা অনেক সুন্দর, ছবিতে দেখলাম। এরপর জিজ্ঞেস করে, তোমার বাচ্চা কয়টা? জেসমিন জানায়, 2টা। বড় মেয়ে এশা বাইরে ঘুরতে গিয়েছে। এটা শুনে জাহাঙ্গীর বলে, বাচ্চাগুলো ঠিক তোমার মতোই হয়েছে। জেসমিন জানায়, মিথ্যা বললেন, এশা আমার মতো হয়নি, একদম আপনার মতো দেখতে হয়েছে, কারণ এশা আপনার মেয়ে, তাকে বড় করেছি আপনার পরিচয়ে। আমার হাজবেন্ড সেভাবে এশাকে মেনেও নিয়েছে।
অর্থাৎ জেসমিন যখন জাহাঙ্গীরকে ছেড়ে চলে যায় তখন জেসমিন প্রেগনেন্ট ছিল। এসব বলার পর জেসমিন জানায় চাইলে বাইরে গিয়ে মেয়ের সাথে কথা বলতে পারেন। মেয়ের কথা শুনে ইমোশনাল হয়ে যায় জাহাঙ্গীর। জাহাঙ্গীর দেখা করতে যায় এশার সাথে। এশা জানায় আমি তোমাকে অনেক আগেই দেখেছি অনলাইনে, তবে আমার তোমার সাথে আরো আগে দেখা হওয়া উচিত ছিল। মেয়ে আরো কথা বললে জাহাঙ্গীর জানায় আজ প্রথমবার বাবা হলাম। মেয়ে তখন জিজ্ঞেস করে বাবা হওয়ার অনুভূতি তোমার কেমন? জাহাঙ্গীর জানায় দারুণ। বাপ বেটির কথা বলার এক পর্যায়ে জাহাঙ্গীর রাতে মেয়েকে তার বাড়িতে ইনভাইটেশন দিলে মেয়ে জানায় কাজিনদের সাথে একটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে, তাই যেতে পারবো না। জাহাঙ্গীর তখন জানায় এই ঢাকা শহরে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই আমার, শুধু চাইছি আজকের রাতটা আমার বাসায় খেয়ে এসো। জাহাঙ্গীর এমন ইমোশনাল হয়ে মেয়ে এসা না করতে পারে না। এর মধ্যে খাবারের বিল আসলে এসব বিলের টাকা রেখে চিৎকার করে ওঠে। 2টা কফির দাম 320 টাকা রেখে ওইটারের সাথে কথা কাটাকাটি করে এসা, যেটা দেখে হাসে জাহাঙ্গীর, কারণ তার মেয়েটা তার মতোই হয়েছে। রাতে জাহাঙ্গীর কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করে, যেটা দেখে কর্মচারীরা খুশি হয়। জাহাঙ্গীর তার ভাগনার সাথেও কোলাকুলি করে, আদরকে যত্ন করে। জাহাঙ্গীর সবাইকে ডেকে বড় ভাই মোবারক নিয়ে স্মৃতিচারণ করে, সাথে জানায় এই মোবারক ভিলেজে কখনো ভাঙবে না। হয়তো জাহাঙ্গীরের এমন পরিবর্তনে সবাই অবাক হয়। জাহাঙ্গীর তখন তার ভাইয়ের স্মৃতি রক্ষার্থে প্রতি বছরের মতো এবারও সেখানে গান পরিবেশন করে। এই পর্যায়ে 3 ভূতকে একত্রিত অবস্থায় এক জায়গায় দেখা যায়। তারা কেউ জাহাঙ্গীরের সাথে ভুল কিছু করছে কিনা সেটা নিয়ে কথা বলতে থাকলে জয়া হোসেন বলে আমি জাহাঙ্গীরের হিসাবের খাতাগুলো তুলতে ভুলে গিয়েছি। সেটা নিয়ে তখন চঞ্চল চৌধুরী এবং অপি করি মজা করে, যে জয়া হোসেন সব সময় ভুলে যায়। এর মধ্যে চঞ্চল চৌধুরী জানায় আজ জাহাঙ্গীর তার জীবনের অনেক কিছুরই হিসাব নিকাশ করবে। সে ভাববে তার জীবন কেন এমন হলো। যদি তার ভাইটাকে ছেড়ে ঢাকায় চলে না যেত কিংবা জেসমিনের অ্যাডমিট সে যদি লুকিয়ে নিয়ে রাখতো তাহলে জেসমিন আজ তারই থাকতো, অথবা সে যদি সেদিন ট্রেনটা ধরতে পারতো এশাকেও সাথে পেত। জীবনের এত মূল্যবান সময়গুলো সে হারিয়ে ফেলতো না। তখন সিন শিফট হয়ে জাহাঙ্গীরের দিকে নিয়ে যাওয়া হয়। জাহাঙ্গীরের বাসায় চলে আসে এশা, যা দেখে খুশি হয় জাহাঙ্গীর। এশাকে আবার বাসায় নামিয়ে দেয় জেসমিন। আর এখানেই শেষ হয়ে যায় উৎসব সিনেমাটি। সিনেমার বাহিরের কিছু কথা। এইভাবেই উৎসব ধীরে ধীরে আমাদের নিয়ে যায় এক মানসিক ও আবেগঘন যাত্রায়, যেখানে সম্পর্কের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে আসে অনুশোচনা, অবহেলা আর অমীমাংসিত অতীত। জাহাঙ্গীর শুধু একজন চরিত্র নয়, সে যেন প্রতিটি পরিবারের সেই উপেক্ষিত সদস্য, যার না বলা কষ্টগুলো উৎসবের হাসির আড়ালে চাপা পড়ে থাকে। আর সেই অতিথিরা তারা যেন প্রতীক হয়ে দাঁড়ায় আমাদের প্রতিদিনের পাপ ও ভুল আর স্মৃতির, যাদের আমরা দূরে ঠেলে দেই কিন্তু যারা ঠিক সময় মতো ফিরে আসে আমাদের আয়নার সামনে দাঁড় করাতে। এই ওয়েবফিল্ম আমাদের মনে করিয়ে দেয় সব উৎসবই আনন্দের নয়, কিছু উৎসবের পেছনে জমে থাকে অন্ধকারের ছায়া। আর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ভূতগুলো হয়তো বাইরের জগতে নয়, থাকে আমাদের ভেতরেই। যদি এই ধরনের গভীর প্রতীকী গল্প আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে জানিয়ে দিন উৎসব আপনাকে কি ভাবতে বাধ্য করলো। দেখা হবে পরের ব্যতিক্রমী গল্পে। আবারও মনে করিয়ে দেই, সব গল্প বিনোদনের জন্য নয়, কিছু গল্প আত্মসমালোচনার জন্যও হয়। দেখা হবে পরের গল্পে নতুন চোখে নতুন ভাবনায়। আজ এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।